ভার্সিটি শেষে রাতে আসবে। আলো আসার পর থেকে খেয়াল করেছে ওর ছোট বোন কিছুটা পাল্টেছে। তার সাথেও ভালো করে কথা বলছে না, সারাক্ষণ নিজেকে রুমবন্দি করে রাখছে। হুট করে হাসি খুশি থাকা মেয়েটার কি হলো সেটা জানতে মায়াকে চেপে ধরে, কারণ এরা দুজন একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। নিশ্চয়ই ছায়ার এমন পরিবর্তনের কারণ মায়া জানে। কয়েকদিন আগে মিন্ময়ের রাখা ইনভিটেশন শেষে কি কি হয়েছিল এবং দেখেছে সবকিছু মায়া বলে দেয় বড় আপুকে। সবটা শুনে আলো কিছুক্ষণের জন্য থম মেরেছিল, পরপরই ছোট বোনের কাছে ছুটে যায় ছায়া। ছায়া মনমরা হয়ে ছাদের একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। তখন বড় বোনের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আলো বোনের গা ঘেঁষে দাঁড়িয়ে ধীরকণ্ঠে বলল, আমরা যেটা খুব করে চাই সেটা সবসময় পাই না। এক জীবনে যদি সবকিছু পেয়ে যাই তাহলে আর আফসোস কিসের থাকবে। বোনের কথার মানে বুঝতে একটুও অসুবিধে হলো না ছায়ার। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই আপুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, কেন কেন আপু, কেন হলো এমন? আমি কি খুব বেশি কিছু চেয়েছি? শুধু আমার গায়ক সাহেবকে চেয়েছিলাম, কিন্তু কিন্তু উনি আমারে না অন্য কাউকে চায়। যে মেয়ে অতীতে ওনাকে ধোঁকা দিয়েছে উনি সেই মেয়েকেই চান। ভালোবাসা এত নিষ্ঠুর কেন আপু? জানো, আমার না অনেক কষ্ট হচ্ছে, বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা করছে। তোমার বোন এই ব্যথা কিভাবে সইবে আপু, কিভাবে? আলো বোনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ দুটো বুজে নিল। সে কি বলে সান্ত্বনা দিবে মেয়েটাকে? তার যদি সাধ্য থাকতো তাহলে এখনই ছুটে গিয়ে মিন্ময়কে এনে দিত, কিন্তু তার যে এই ক্ষমতা নেই। তবে এই কষ্টের থেকে বোনকে বের করার একটা উপায় রয়েছে। আলো কিছু একটা ভেবে নিজেকে সামলিয়ে বোনের মাথায় হাত রেখে বলল, কষ্ট পাশে না বোন, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমাদের ভাগ্য যা নেই তা আমরা হাজার চাইলেও পাবো না। ছায়া কিছু বলল না, শুধু আপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মিন্ময় একটা কফি শপে এসেছে, মূলত একজনের সাথে দেখা করতে। ওর পরনে কালো হুডি, জিন্সে মাথায় ক্যাপ, মুখে মাস্ক। সেলিব্রিটি হলে এই এক জ্বালা, যেখানে সেখানে যাওয়া যায় না। সে একটা ফাঁকা জায়গা দেখে বসলো। কিছুক্ষণ পর সেখানে তিশা হাজির হয়। আজ মেয়েকে নিয়ে আসেনি বাড়িতে, নানির কাছে রেখে এসেছে। পরনে মিন্ময় পছন্দের রঙের নীল জর্জের শাড়ি। সে হেলে দুলে মিন্ময়ের সামনে গিয়ে বসলো। এখানে না এসে আমার বাড়িতে আসতে পারতে। মিন্ময় শান্ত গলা জবাব দিল, আমি যেখানে সেখানে কমফোর্ট ফিল করি না। যাই হোক, কি খাবে বলো? কিছু খেতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে মন পেট দুটোই ভরে গেছে। রায়া কেমন আছে? ভালো। তোমাকে পাপা হিসেবে পেলে আরো ভালো থাকবে। তা আমরা কবে বিয়ে করছি রাজ? মিন্ময় প্যান্টের পকেট থেকে একটা চেক বের করে টেবিলের উপর রেখে বলল, মেয়েকে মানুষ করতে তোমার যত টাকা প্রয়োজন সেটার অ্যামাউন্ট এখানে লিখে ব্যাংক থেকে তুলে নিও, আমি সাইন করে দিয়েছি। তিশা অবাক কণ্ঠে শুধালো, মানে? মানে এই যে আমি তোমার জীবনে ফিরছি না। তুমি আমার অতীত ছিলে, কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ অন্য কেউ। আমি শুধু রায়ার জন্য সময় চেয়েছিলাম। মেয়েটাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারলেও পিতার সুখ দিতে পারবো না। তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারো যে তোমাকে এবং তোমার সন্তানকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাকে চাই রাজ। আমি কোনো বেঈমানকে চাই না তিশা। মিন্ময়ের সোজাসাপটা জবাব শুনে তিশা অসহায় কণ্ঠে বলল, অতীতে ভুলে আবার নতুন করে জীবন শুরু করা যায় না। না, যায় না। অন্তত আমার পক্ষে সম্ভব নয়। তুমি যতই আমার সামনে নিজের আত্মসম্মান দেখাতে চাও না কেন, তবুও আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো।
যদি তাই হতো তাহলে ওই দিনই তোমার কাছে ছুটে যেতাম, যেদিন তোমার সো কল্ড স্বামী তোমাকে ছেড়ে গিয়েছিল। আমি আমার অতীত ভুলে জীবনে এগিয়ে গিয়েছি, আর এখন এই মিনময়ের জীবনে অতীতের কোনো চিহ্ন নেই। আমার পুরো অস্তিত্ব জুড়ে তুমিও নেই। তুমি শুধুই ছিলে আমার খারাপ অতীত মাত্র। এই নতুন জীবনে তোমার কোনো ঠাঁই নেই তিশা। অতীতে যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে এখনো সেভাবে ভুলে যাও, কারণ এখন আমি তোমার রাজ নই, শুধু গায়ক মিনময় আহমেদ ওরফে এম.এ। এতটা না পরিবর্তন হলেও পারতে রাজ। মিনময় তাচ্ছিল্যের সুরে আওড়ালো, এই তুমি আমাকে বদলাতে বাধ্য করেছিলে। তিশা চেক বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, শেষবারের মতো তোমার প্রথম ভালোবাসাকে একটা সুযোগ দেওয়া যায় না? মিনময় চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, মিনময় কাউকে সেকেন্ড চান্স দেয় না। তাহলে বিয়ে করছো না কেন? মিনময় চলে যেতে চেয়েও থেমে গেল। পিছনে ঘাড় ঘুরিয়ে তিশার চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আগামী সপ্তাহে আমার বিয়ে। তোমার দাওয়াত রইল, অবশ্য আসবে, কিন্তু সঠিক সময় বিয়ের কার্ড পৌঁছে যাবে তোমার বাড়িতে। আলো দুপুরের দিকে গোসল করে ডাইনিং রুমে এসে দেখলো টেবিলের উপর একটা বিয়ের কার্ড রাখা রয়েছে। এটা দেখে কপাল কুঁচকে গেল। গলা উঁচিয়ে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, এটা কার বিয়ের কার্ড মা? আলেয়া রহমান ডাইনিং টেবিলের উপর খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন, মাহিনের। নামটা শুনে আলোর হাত থেকে তোয়ালে পড়ে গেল নিচে। সে ছুটে এসে কার্ডটা খুলে ভালো করে দেখতে লাগলো। বরের নামের জায়গায় মাহিন লেখা এবং বইয়ের নামের জায়গায় তানিয়া লেখা। তাদের আগামী মাসে বিয়ে। আলো পুরো কার্ড পড়তে পারল না। এক দৌড়ে নিজের রুমের ভেতর চলে গেল। তারপর ফোন খুঁজে বের করে সোজা মাহিন ভাইয়াকে কল দিল। কেমন আছিস ছোট কবুতর? মামাতো ভাইয়ের কথা শুনে আলো অস্থির গলায় শুধালো, তুমি তুমি বিয়ে করছো? হ্যাঁ, কিন্তু কেন? তুমি না অন্য কাউকে চাইতে? তাহলে? ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিশ্চুপ। আলো আবারও বলে উঠে, তুমি চাইলে আমি এ বিষয়ে মা বাবার সাথে কথা বলবো ভাইয়া, তবুও প্লিজ এই বিয়েটা করো না। মাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি মাকে ছায়ার কথা বলেছিলাম, কিন্তু মা চায় না ওকে। আলো অবাক কণ্ঠে শুধালো, কেন? কোনো সমস্যা? মেয়েকে মারা যাওয়ার পর মা আর চাচ্ছে না রহমান পরিবারের কেউ এ বাড়ির বউ হয়ে আসুক। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীরকণ্ঠে বিড়বিড় করলো, তার মানে মামি মনে মনে এটা মানে আমাদের জন্য উনি ওনার স্বামী মেয়েকে হারিয়েছে, যেখানে আমরা আমাদের পরিবারের একমাত্র ছেলেকে হারিয়েছি। কই, আমরা তো তোমার বোনকে বা তোমার পরিবারকে দোষারোপ করিনি। তোমার হুট করে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে, তবুও আমরা কিছু মনে করিনি, কিন্তু এখন বুঝতে পারছি এর পেছনের আসল কারণ। একটু থেমে পুনরায় আওড়ালো, এখন বলো তুমি কি চাও? আমার জীবনে মা বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছি, কিন্তু মাকে হারাতে পারবো না আলো। তাই আমি আমার মায়ের ইচ্ছাটাকে মেনে নিয়েছি। আলোর কেন জানি খুব কান্না পেল। তার ভাই বোনের ভাগ্য এত খারাপ কেন? একজন নিজের ভালোবাসার মানুষটিকে পেয়েও হারিয়ে ফেললো, সাথে নিজের প্রাণও। আরেকজন একতরফা ভালোবেসে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। তার কাছে একটা শেষ উপায় ছিল বোনের কষ্ট কমানোর জন্য, কিন্তু এখন সেটাও আর নেই। সে কোনো মতে কান্না গিলে খেয়ে ধরা গলায় বলল, নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। দোয়া করি আগামী জীবন তোমাদের সুখের হোক। আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। একথা বলে লাইনে কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারল। দু হাতে মাথার ভেজা চুল খামচে ধরে নীরবে কেঁদে দিল। তার বোন কি কখনো সুখের মুখ দেখবে না? কেউ কি তাকে একটুও ভালোবাসবে না? মেয়েটার ভাগ্য কি ভালোবাসা বলে কিছু নেই?
তার মতো যদি ওর বোনটা প্রিয় মানুষটিকে পেত তাহলে কতই না ভালো হতো। অন্তত জীবনে ভালোবাসা না পাওয়ার আফসোস থাকতো না। তার ভাই বোনদের ভাগ্য এত নিষ্ঠুর না হলেও পারত। মিনমা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, পার্টি দেখা শুরু করো, 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। ছেলের কথা শুনে মারুফা আহমেদ চমকে উঠলেন। তিনি কিছু বলতে যাবেন তার আগে মীরা ভিডিও কলের ওই পাশে থেকে বলল, সত্যি তুমি বিয়ে করবে ভাইয়া? মিনমা ল্যাপটপের সামনে বসতে বসতে বলল, সত্যি। আমার পছন্দের একজন রয়েছে ভাইয়া, তবে একটু বয়স কম, এই ক্লাসে 10 হলেও চলবে, বাট ফিটার খাওয়া বাচ্চা না হলেই হবে। মীরা শব্দ করে হেসে উঠে বলল, আরে না না, এত ছোট না, এই 19-20 বছর। মজার ব্যাপার হলো ওই পুচকে তোমাকে হেব্বি ভালোবাসে। মিনময় একে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? কেউ একজন বলেছে আমায়, ধরে নাও তোমার কাছের মানুষ। মিনমার মাথা ব্যথা করছে, তাই সে অত ভাবলো না। শর্টকাটে শুধু মায়ের উদ্দেশ্যে এটুকু বলল, তোমাদের যাকে পছন্দ হয় তার সাথে আমার বিয়ে ঠিক করো, আর সেটা এই সপ্তাহের মধ্যে, নয়তো সারা জীবন কুমার থেকে যাব বলে দিলাম। রাত 10টার দিকে আদার শ্বশুর বাড়িতে এলো। গাড়ি পার্ক করে ডোর খুলে ভেতরের দিকে যেতে দেখতে পেল মতিউর রহমান একজন ডক্টরের সাথে বাইরে আসছেন। এ সময় ডক্টরকে দেখে আদারের কপাল কুঁচকে গেল। কারো কিছু হয়েছে নাকি, প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই সে বড় বড় পা ফেলে তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে আব্বু? মতিউর রহমান ডক্টরকে বিদায় দিয়ে জামাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বড় মেয়েটা হঠাৎই জ্ঞান হারিয়েছিল, তাই ডাক্তারকে ডেকেছিলাম। তুমি ভেতরে এসো। বউ জ্ঞান হারিয়েছে জানতে পেরে আদার হারতে হারতে অস্থির গলা জানতে চাইলো, ডাক্তার কি বললেন? ও সুস্থ আছে তো? কিছুটা। আদার থেমে গিয়ে অবাক কণ্ঠে শুধালো, কিছুটা মানে? ওর কি হয়েছে? ভেতরে চলো, তারপর বলছি। শ্বশুরের থমথমে মুখ দেখে আদার বেশ চিন্তিত হয়। সে শ্বশুরকে রেখে তড়িঘড়ি করে ছুটে চলে যায় ভেতরে। আলো বিছানায় আদর্শ অবস্থায় শুয়েছিল, কেঁদে কুটে চেহারার 12টা বাজিয়েছে। অর্ধাঙ্গিনীর এমন নাজেহাল অবস্থা দেখে আদারের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ছুটে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? রুমের ভেতর সবাই উপস্থিত ছিল। হুট করে এইভাবে জড়িয়ে ধরার ফলে আলো কিছুটা লজ্জা পেল। তড়িঘড়ি করে স্বামীর বুক থেকে মাথা তুলে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি, ছাড়ুন আমাকে। কিছু না হলে ডাক্তার কেন এসেছিল? তুমি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। পাশ থেকে ছায়া বলে উঠল, এটা লুকিয়ে রাখা যায় না ভাইয়া, 3-4 মাস পর এমনি বেরিয়ে আসবে। আদার বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে কি বেরিয়ে আসবে? ছায়া কিছু বলতে যাবে তখনই আলো চোখ রাঙায়। ওইদিকে আদার অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলবে কেউ? শুধু শুধু হার্টবিট বাড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আলেয়া রহমান ও নীলিমা রহমান ঠোঁটে টিপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পিছু পিছু ছায়া মায়া চলে যায়। সবাইকে চলে যেতে দেখে আদার চোখ মুখ কুঁচকে বলল, কিছু না বলে সবাই চলে যাচ্ছে কেন? আশ্চর্য। আলো শুকনো ঢোক গিলে ফিসফিস করে বলল, সবটা বলবো আপনাকে, তবে রাগারাগি করতে পারবেন না। দোষ করলে অবশ্যই রাগারাগি করব। আমার শুধু দোষ নেই, আপনারও আছে। আমি আবার কি করলাম? সবকিছু তো আপনি করেছেন। তার আমি না করে পরিষ্কার করে বলো কি হয়েছে। আপনি যেটা চাননি ওটাই হয়েছে। অবশ্য এর পেছনে আমারই হাত পা রয়েছে, কারণ আমি তাকে খুব করে চেয়েছি। আদারের মেজাজ খারাপ হলো। এই মেয়েটা সবসময় কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে কেন? কাকে চেয়েছো? নিজের প্রেমিককে?
আলো দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আমাদের দুজনের ভালোবাসার ফলকে এসেছি। তা কি ফল পেলে? আর ফলটা টক না মিষ্টি? স্বামীর এহেন কথা শুনে আলো দাঁত কিরমির করে বলল, মজা করছেন আপনি? হ্যাঁ। আলো রেগে মেগে স্বামীকে দূরে ঠেলে চিল্লিয়ে উঠল, আপনি আপনার মজা নিয়েই থাকুন, আমার কাছে আসতে হবে না। চলে যান এখান থেকে, ঠিক আছে? একথা বলে আদার উঠে দরজার দিকে যেতে লাগলো। আর আলো ছলছল চোখে তাকিয়ে রইল। সে তো এমনি বলল কথাটা, তাই বলে লোকটা চলে যাবে? এমনিতে সে দ্বিধায় পড়ে আছে। খবরটা পেলে মানুষটা কেমন রিয়াক্ট করে কে জানে। তার এসব ভাবনার মাঝে দরজা লাগানো শব্দ পেয়ে চট করে সামনে তাকায়। আদার ভেতর থেকে দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, তুমি যতবার আমাকে দূরে যেতে বলবে ঠিক ততবারই তোমার আরো কাছে আসবো আমি। আলো ভয় পেয়ে খানিক পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এখন এসব করা কিন্তু ঠিক নয় স্যার। আদা শার্ট খুলে এগিয়ে এসে অর্ধাঙ্গিনীর পা চেপে ধরে এক ঝাঁঝা কাছে নিয়ে এলো। কেন, তোমার পিরিয়ড হয়েছে? আদা ঝুঁকে মেয়েটার ঠোঁটের কোণে চুমু খেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো। আলো চোখ বুজে ঘাড় কাত করে বিড়বিড় করলো, ওটার থেকেও অনেক বড় কিছু হয়েছে। আদার গলার ভাঁজে মুখ ডুবিয়ে জানতে চাইলো কি? আলো নিঃশ্বাস আটকে রেখে বলে উঠল, আমি প্রেগনেন্ট। অর্ধাঙ্গিনী বলা ছোট বাক্যটা কর্ণপাত হতে আদারের হৃদয় থমকে গেল। সে তড়াক করে মাথা তুলে অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কি বললে তুমি? আলো পিটপিট করে তাকিয়ে ধীর কণ্ঠে আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মিস্টার খান। আপনার অংশ, আপনার রক্ত, আমাদের দুজনের ভালোবাসার পূর্ণতার ফল খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে।